দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। করোনার কারণে আয় হারানো নিম্ন আয়ের প্রায় 2 কোটি মানুষকে জনপ্রতি মাসে 8,000 টাকা নগদ সহায়তার প্রস্তাব সিপিডির। অর্থনীতিতে করোনার প্রভাব উত্তরণে 4 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর। কর্মহীনদের জন্য বরাদ্দ 760 কোটি টাকা নগদ সহায়তা। করোনার কারণে জ্বালানি তেলের ব্যবহার নেমে গেছে অর্ধেকে, বিপরীতে কম দামে বাড়তি জ্বালানি তেল কিনে মজুত করা নিয়ে বিপাকে বিপিসি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। করোনা পরিস্থিতির কারণে উপার্জন হারানো দেশের 1,90,00,000 পরিবারকে 2 মাসের জন্য এককালীন 16,000 টাকা করে সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর জন্য প্রয়োজন হবে প্রায় 30,000 কোটি টাকা। এতে সংকটকালীন সময়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কমিয়ে আনা যাবে স্বাস্থ্য ঝুঁকি। সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ বিষয়ে একটি প্রস্তাবনা তুলে ধরে সিপিডি। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। করোনা সংক্রমণ রোধে সরকারের এমন ডাকে সাড়া দিয়ে ঘরবন্দি মানুষ। এতে আয়ের পথ বন্ধ হয়ে গেছে এসব খেটে খাওয়া মানুষের। এ তালিকায় দিনমজুর যেমন আছে, তেমনি আছে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকও। হিসেব বলছে মাসে 11,000 টাকার কম আয় করে এমন পরিবারের সংখ্যা দেশে 1,90,00,000। পরিবার প্রতি 4 জন হিসেবে লকডাউনের কারণে খাদ্য ঝুঁকিতে পড়েছে 7.5 কোটি জনগোষ্ঠী, যাদের নগদ সহায়তার আওতায় আনার পরামর্শ দিয়েছে সিপিডি। সর্বশেষ যেই থানা জরিপের আয় ব্যয়ের হিসাব আছে সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দারিদ্র রেখাটাকে বিবেচনায় নিয়ে আমরা 8,000 টাকা প্রতি মাসে একটি 4 জনের যে পরিবার আছে সেই পরিবারের জন্য আমরা 2 মাসের জন্য আমরা সাহায্য দিতে বলছি। অর্থাৎ আমরা মোট 16,000 টাকা করে 2 মাসের জন্য আমরা এই সাহায্যটার কথা বলছি। আর সেই সাহায্যটা যদি আমরা বিবেচনায় নিয়ে আমরা যে সংখ্যাটা বললাম তাহলে আমাদের প্রায় 26,962 কোটি টাকা থেকে 29,852 কোটি টাকার মতো দরকার হতে পারে। লোকাল গভর্নমেন্ট এজেন্সিজ আছেন, ওয়ার্ড কমিশনার, এটার সাথে অবশ্যই এনজিও যারা আছেন, সিভিল সোসাইটি অর্গানাইজেশন যারা আছেন, তাদেরকেও এখানে সম্পৃক্ত করতে হবে। আমরা বলেছি যে A2I সরকারের যে প্রতিষ্ঠানটি আছেন তারা বিভিন্ন ভাবে ডিজিটাল বাংলাদেশের জন্য কাজ করছেন এবং তাদেরকে যদি এই দায়িত্বটা সমন্বয় করতে দেয়া হয় তাহলে দ্রুততার সাথে একটা অ্যাপস ডেভেলপ করে সেখানে এই যে রেজিস্ট্রেশনটা দ্রুত করা যেতে পারে। কিন্তু এই অর্থ আসবে কোথা থেকে? সিপিডি বলছে অর্থের যোগানে রাজস্ব খাতের উপরই বেশি নির্ভর করতে হবে সরকারকে। এ মুহূর্তে সরকারের ব্যয় কমিয়ে আনতে হবে, অপ্রয়োজনীয় প্রকল্পে অর্থায়ন বন্ধ করে। তাগিদ দেওয়া হয়েছে বিদেশি উন্নয়ন সংস্থার কাছ থেকে অর্থ সংস্থানে তৎপরতা বাড়ানোর। এই সময়ে একটি সম্প্রসারণমূলক রাজস্ব পদক্ষেপ নেওয়াটা খুব জরুরি। যদি এই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য বাজেট ঘাটতি কিছুটা বাড়েও সেই বিষয়ে আমাদের এখন কুণ্ঠাবোধ করা উচিত নয়। দ্বিতীয়, আমরা যেটা বলেছি যে যেই ধরনের সরকারি ব্যয়ের ক্ষেত্রে আমরা অপচয় রোধ করতে পারি বা পরিহার করতে পারি সেই জায়গাটা থেকে আমাদের এখন বিরত থাকা উচিত। তবে শুধু অর্থের যোগানে নয়, পরিস্থিতি মোকাবেলায় খাদ্য উৎপাদনও স্বাভাবিক রাখতে হবে। এজন্য কৃষকদের সহায়তায় ঘোষিত 5,000 কোটি টাকার ঋণের অর্থ দ্রুত ছাড় করার তাগিদ দিয়েছে সিপিডি। অন্যান্য খাতের সাথে ভারসাম্য রেখে সুদের হারটি যেন এটা নিম্ন সমন্বয় হয়, এমনকি এটা যদি 2% পর্যন্ত যদি নামানো যায় তাহলেও কৃষকদের জন্য এক ধরনের তাদের উৎপাদনের ব্যয়ে তার একটা সাশ্রয় ঘটে, যেটি এই মুহূর্তে তাদের জন্য খুবই প্রয়োজন। কেননা অনেক কৃষক যারা কিনা পচনশীল খাদ্যদ্রব্য উৎপাদন করেন তারা কিন্তু এর মধ্যে মার খেয়েছেন এবং তাদের হাতে এখন আসলে টাকা নেই। সুতরাং দ্রুততর সময়ে কৃষকদের কাছে অর্থটি পৌঁছানো গুরুত্বপূর্ণ। সিপিডি বলছে আসছে বাজেটে স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দিতে হবে সরকারকে। আপাতত কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে তৈরি করতে হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশের অর্থনীতিতে করোনা সংকট মোকাবেলায় 4 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, এরই মধ্যে মোট দেশজ উৎপাদনের 3 ভাগের বেশি অর্থের সমান 95,500 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বলেন, সরকার 4 বছর মেয়াদী অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করছে। করোনা ভাইরাসের কারণে অর্থনীতির উপর সম্ভাব্য বিরূপ প্রভাব উত্তরণে আমরা 4টি মূল কার্যক্রম নির্ধারণ করেছি, যা অবিলম্বে অর্থাৎ চলতি অর্থ বছরের অবশিষ্ট 3 মাসে, স্বল্প মেয়াদে আগামী অর্থ বছরে এবং মধ্য মেয়াদে পরবর্তী 3 অর্থ বছরে এই 3 পর্যায়ে বাস্তবায়ন করা হবে।
4টি কার্যক্রম হচ্ছে: 1. সরকারি ব্যয় বৃদ্ধি করা। সরকারি ব্যয়ের ক্ষেত্রে কর্মসৃজনকেই প্রাধান্য দেওয়া হবে। 2. আর্থিক সহায়তার প্যাকেজ প্রণয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করা, শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণ্ণ রাখাই হলো আর্থিক সহায়তা প্যাকেজের মূল উদ্দেশ্য। 3. সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী জনগণ, দিনমজুর এবং অপ্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে নিয়োজিত জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বৃদ্ধি করা হবে। 4. মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। অর্থনীতির বিরূপ প্রভাব উত্তরণে মুদ্রা সরবরাহ এমনভাবে বৃদ্ধি করা যেন মুদ্রাস্ফীতি না ঘটে। প্রধানমন্ত্রী তার ভাষণে করোনার কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ, ওএমএস কর্মসূচিতে দেওয়া বরাদ্দের কথা উল্লেখ করে কর্মহারানো অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের জন্য নগদ সহায়তা দেবার ঘোষণাও দেন। দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিক সহ অন্যান্য পেশার মানুষ যারা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাদের নামের তালিকা ব্যাংক হিসাব সহ দ্রুত তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ খাতে 760 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম তলানিতে নামলেও দেশে এখনই এ জ্বালানির দাম কমাতে চায় না সরকার। বরং সংকটের এই সময়ে দেশে যাতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি না হয় সেদিকেই নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। এজন্য সংস্থাটির মজুদের সক্ষমতাও বাড়ানো হচ্ছে। সৌরভ রহমানের রিপোর্ট। চাহিদা কমে যাওয়ায় প্রতিদিনই কমছে জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে। সম্প্রতি যা ব্যারেল প্রতি নেমে এসেছে $22। এই দর গেল 18 বছরের মধ্যে সর্বনিম্ন। যদিও দেশের বাজারে তেল বিক্রি হচ্ছে 2016 সালে নির্ধারিত দরে। বিশ্ববাজার থেকে আমদানি করে স্থানীয় পর্যায়ে তেল সরবরাহ করে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। হিসাব বলছে আন্তর্জাতিক দর কমে যাওয়ায় সব ধরনের কর পরিশোধের পর প্রতি লিটার ডিজেলে সংস্থাটি অন্তত 15 টাকা মুনাফা করছে। মুনাফা আসছে অকটেনার পেট্রোল থেকেও, কেননা তার দামও আছে আগের মতো 89 আর 86 টাকা লিটার প্রতি। এই তেলের মূল্য কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যে বাড়তি সুবিধা যতটা না পাচ্ছি তার চেয়ে আমরা মনে করছি যে আমাদের যে মজুদ যে পরিস্থিতি সেইটাকে যাতে আমরা সবসময় একটি সংরক্ষিত রাখতে পারি এবং আমাদের দেশে যাতে জ্বালানি তেলের কোনো রকম যাতে কোনো সংকট সৃষ্টি না হয় সেই বিষয়টির প্রতি বিবিসি অত্যন্ত ভাবে এটাকে সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যালোচনা করছি। হিসেব বলছে প্রতি মাসে গড়ে 5 লাখ টনের মতো জ্বালানি তেল লাগে দেশে, যা এখন নেমে এসেছে অর্ধেকেরও নিচে। তবে এরপরও সরবরাহ স্বাভাবিক রাখতে গেল মাসে 17 জাহাজ জ্বালানি তেল আমদানি করেছে বিপিসি। এপ্রিলে আসবে আরও 11টি। মেতেও একই পরিমাণ জ্বালানি তেল আমদানির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। যদিও এই তেল সংরক্ষণের জন্য বিপিসির মজুদের সক্ষমতা আছে 9,40,000 মেট্রিক টন। এখন বিক্রি কমে যাওয়ায় মজুদ বাড়ছে দিন দিন। ফলে আমদানি করা নতুন তেল সংরক্ষণ নিয়ে বিপাকে পড়েছে বিপিসি। আমাদের বিক্রির হার কমে যাওয়ায় আমাদের মজুদ আপাততভাবে একটু বাড়তি হচ্ছে। এই বাড়তি মজুদকে আমরা সুস্থভাবে ব্যবস্থাপনা করার জন্য আমরা আমাদের মজুদ ক্যাপাসিটি সর্বোচ্চ আমরা ব্যবহার করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের বিভিন্ন যে পাওয়ার প্ল্যান্ট আছে এবং অন্যান্য আমাদের সহযোগী যে প্রতিষ্ঠান আছে সেখানে যে স্টোরেজ ক্যাপাসিটি সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করছি। হিসেব বলছে দেশে জ্বালানি তেলের চাহিদার 90% আমদানি করা হয়। বিশ্ববাজার থেকে 6 ধরনের জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশের অন্যান্য এলাকার মতো খুলনাঞ্চলের পোলট্রি শিল্প ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। কমে গেছে ডিম, মুরগির মাংসের দাম ও বিক্রি। পাশাপাশি হ্যাচারিতে উৎপাদিত মুরগির বাচ্চা বিক্রি না হওয়ায় তা মেরে ফেলছেন হ্যাচারি মালিকরা। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনা জেলায় ছোট বড় মিলিয়ে পোলট্রি খামার রয়েছে প্রায় 5,500, যার মধ্যে ক্ষুদ্র 3,000, মাঝারি 1,600 আর বড় মাপের খামার 900টি। এসব খামারে প্রতিদিন উৎপাদিত হয় 6.5 লাখ ডিম ও 24 টন মাংস। কিন্তু করোনা প্রাদুর্ভাবে পণ্যের ন্যায্য দাম না পেয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন অধিকাংশ খামারি। তো আমাদের
টুকটাক চলছিল ভালো, কিন্তু এই বর্তমান করোনার জন্যে চাহিদা খুব কমে গেছে আর ডিমের বাজার খুব খারাপ। 32 টাকা হালি বিক্রি হতো আগে, এখন সেটা নেমে এসছে 20 টাকা হালি। খাবার মিক্সার করেছি প্রথম 27.5 টাকা বা 28 টাকা পড়ছে, কিন্তু 2 মাসের ব্যবধানে খাবারের দাম হয়ে গেছে 38 টাকা। আবার মুরগির প্রোডাকশন কিন্তু কমে গেছে আবহাওয়ার কারণে। অপরদিকে জেলায় রয়েছে মুরগির বাচ্চা উৎপাদনের ছোট বড় 16টি হ্যাচারি। তা থেকে সপ্তাহে 5 লাখের বেশি মুরগির বাচ্চা উৎপাদিত হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্রেতা না থাকায় নিরুপায় হয়ে মেরে ফেলছেন অধিকাংশ বাচ্চা। আমাদের উৎপাদিত পণ্য বাচ্চা পড়ে আছে, আমরা এলাকার লোকের কিছু লোক আসতেছে 2 টাকা 5 টাকা যার কাছে যা পাচ্ছি বিক্রি করে দিচ্ছি এবং বাকিটা বিষ দিয়ে মেরে দিয়ে ফেলে দিচ্ছে, বাচ্চা মাটি চাপা দিচ্ছে আর কি। এমন বাস্তবতায় খুব শীঘ্রই দেশে মুরগির ডিম ও মাংসের সংকট সৃষ্টির আশঙ্কা করছেন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা। স্বাভাবিক প্রক্রিয়ায় 10 থেকে 10.5 কোটি টাকা প্রতিদিন আমাদের একটা ট্রানজ্যাকশন হতো। এই ট্রানজ্যাকশনটা এখন এই মুহূর্তে নেমে 3.5 থেকে 4 কোটি টাকা নেমেছে। তাই পোলট্রি শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার ঘোষিত প্রণোদনা সহজ শর্তে দ্রুততম সময়ে খামারিদের মধ্যে বিতরণের দাবি তাদের। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনা ভাইরাসের প্রভাবে কৃষিখাতের ক্ষতি মোকাবেলায় 5,000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে মাত্র 4% সুদে চলতি মূলধন ঋণ পাবেন কৃষকরা। সোমবার এই ঋণের জন্য নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নীতিমালায় বলা হয়, এ তহবিলের আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে 1% সুদ হারে পুনঃ অর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ 4%। এই ঋণের মেয়াদ হবে 6 মাস, গ্রেস পিরিয়ড সহ 1.5 বছর। একই দিনে কেন্দ্রীয় ব্যাংক ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের জন্য ঘোষিত 20,000 কোটি টাকার প্রণোদনা বাস্তবায়ন নীতিমালাও জারি করেছে, যেখানে বলা হয় তহবিলের 70% অর্থ ঋণ হিসেবে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা পাবেন, বাকিটা মাঝারি শিল্পের জন্য দেওয়া হবে। এই ঋণ সুবিধার সুদের হার হবে 9%। ঋণের 4% সুদ হার ঋণ গ্রহীতা শিল্প ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট 5% ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে সরকার। নীতিমালা অনুযায়ী একক ব্যক্তি বা প্রতিষ্ঠান 5 কোটি টাকার বেশি ঋণ পাবেন না। উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থনৈতিক সহায়তার পরিমাণ 3 গুণ বাড়ানোর ঘোষণা দিল এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এতে সংস্থাটির সহায়তার পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় $20 বিলিয়ন। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার প্রেসিডেন্ট বলেন, করোনার কারণে সারা বিশ্বের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে $2 থেকে $4 ট্রিলিয়ন, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশগুলো। সংস্থাটি বলছে, এসব দেশের অনেক মানুষই দরিদ্রসীমার নিচে চলে যাবে। বিপুল সংখ্যক মানুষকে সহায়তা করতে এবং অর্থনীতির চাকা স্বাভাবিক করতে সহজ শর্তে সহায়তা দেবার ঘোষণাও দেন এডিবি প্রেসিডেন্ট। এর আগে $6.5 বিলিয়ন তহবিল ঘোষণা করেছিল এডিবি। Today we launched a more comprehensive support package. আমরা আজ আমাদের সহায়তা তহবিলের পরিমাণ 3 গুণ বাড়িয়ে $20 বিলিয়ন উন্নীত করেছি। আর এই সহায়তা দেওয়া হবে দ্রুততার সাথে, অনেক বেশি প্রভাব ফেলতে পারে এমন উদ্দেশ্যকে সামনে রেখে। এডিবি উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য নিজেদের কাজের পরিধিকে আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে এবং এর জন্য ঋণ প্রদানের শর্তকেও আরও বেশি শিথিল ও সহজ করা হচ্ছে। এই সহায়তা থেকে বেসরকারি খাতকেও সমর্থন দিতে চায় এডিবি। আমরা এখান থেকে কোম্পানিগুলোকে স্বল্পমেয়াদী চলতি মূলধন দিতে চাই, যাতে তারা ব্যবসায় টিকে থাকতে পারে, সরবরাহ ব্যবস্থা সচল থাকে এবং মানুষ কাজে ফিরতে পারে। Get the trade and supply chains moving again and help people get back to work. উৎপাদন কমানোর ব্যাপারে শেষ পর্যন্ত একমত হয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস। দেশগুলো মে মাস থেকে দৈনিক তেলের উৎপাদন কমাবে 97 লাখ ব্যারেল। যদিও বিশ্লেষকরা বলছেন, এতেও দামে সমর্থন দেওয়া কঠিন হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জ্বালানি তেলের দরপতন ঠেকাতে উৎপাদন কমিয়ে আনতে অবশেষে একমত হয়েছে ওপেক প্লাস ও অন্য তেল উৎপাদক দেশগুলো। রোববার সৌদি আরবের জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে এ বিষয়ে একমত হন তারা। সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক 97 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানো হবে, যা বিশ্বের মোট উৎপাদনের 10%। এক টুইট বার্তায় সমঝোতাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ওপেক প্লাসের সঙ্গে বড় চুক্তিটি সম্পন্ন হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে জ্বালানি খাতের কয়েক লাখ কর্মসংস্থান বাঁচবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি আরবের বাদশাহ সালমানকে ধন্যবাদ জানাই। আমি মাত্র ওভাল অফিস থেকে তাদের সঙ্গে কথা বলেছি। এটি সবার জন্যই ভালো চুক্তি। যদিও 9 এপ্রিল সৌদি নেতৃত্বাধীন ওপেক ও রাশিয়া সহ তেল উৎপাদক দেশগুলো 1 কোটি ব্যারেল উৎপাদন কমানোর পরিকল্পনা ঘোষণা করেছিল, কিন্তু আপত্তি তোলে মেক্সিকো। জানায়, সমঝোতা অনুযায়ী দৈনিক 4 লাখ ব্যারেল উৎপাদন কমানো তাদের পক্ষে সম্ভব নয়। সর্বোচ্চ 1 লাখ ব্যারেল উৎপাদন কমাতে রাজি তারা। আটকে যায় সমঝোতা।
দফায় দফায় বৈঠক করে শেষ পর্যন্ত ৩ লাখ ব্যারেল ছাড় দিয়ে সমঝোতার ঘোষণা দেওয়া হয়। মে জুন 2 মাস এই হিসেবে উৎপাদন কমানো হবে। পরবর্তী 6 মাসে এটি নেমে আসবে ৮০ লাখ ব্যারেল এবং 2021 সালের শুরু থেকে ৬০ লাখ ব্যারেল উৎপাদন কমানো হবে। ওপেক প্লাসের আশা, যুক্তরাষ্ট্রসহ সব মিলিয়ে তেলের বৈশ্বিক উৎপাদন এতে কমবে 2 কোটি ব্যারেল, যা বিশ্ব উৎপাদনের 20 ভাগ। 2008 সালের পর যা সবচেয়ে বেশি উৎপাদন হ্রাসের ঘটনা। তবে এই আশা কতটা বাস্তব রূপ লাভ করবে তা নিয়ে সন্দেহ আছে, কেননা মার্কিন প্রেসিডেন্ট বলছেন দেশটি এরই মধ্যে উৎপাদন কমিয়ে এনেছে। We already cut. We're like very market oriented. If you look at Texas and if you look at North Dakota and if you look at some of our states that do this very well, they've already cut way back. They cut back automatically. But in the case of Russia, in the case of Saudi Arabia, they increased production at a time when you didn't need it, and then they got hit by the virus, which knocked out 40% of the market. ব্রাজিল ও কানাডা কমাবে আরও ৩৭ লাখ ব্যারেল। যদিও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ওইসব দেশে তেল উৎপাদন এমনিতেই অনেকটা হ্রাস পেয়েছে। তবে G20-র অন্য দেশগুলো কী পরিমাণ তেল উৎপাদন কমাবে তা এখনও জানা যায়নি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসেব বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলা লকডাউনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা কমে গেছে প্রায় ৩ কোটি ব্যারেল। এদিকে সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর $1 বাড়লেও তা আবারও $20 ফিরে এসেছে। বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স এবং ইউবিএস বলছে, উৎপাদন কমানোর সিদ্ধান্ত বড় হলেও তা বাজার দরকে সমর্থন দেবে না দীর্ঘমেয়াদে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।